খালেদা জিয়ার যে আজকে যে জানাজা, আমি একটি ইন্ট্রোতে বলেছিলাম স্মরণকালের সর্ববৃহৎ জানাজার সাক্ষী হলো বাংলাদেশ। খালেদা জিয়ার জানাজার মূল্যায়ন করতে বললে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক বিষয়, হয়তো আরও কিছুদিন এই জানাজা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে দীর্ঘদিন একটা আলোচনা ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাটা ছিল সবচেয়ে বড়। তো এখন কোনটা বড় কোনটা ছোট ওই আলোচনায় যদি নাও যাই, কতগুলো তথ্য কিন্তু এখানে আছে। জি। গণমাধ্যম কর্মী হিসাবে আমার সেগুলো বলাই লাগবে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাটা যেখানে হয়েছিলেন, বেগম খালেদা জিয়ার জানাজাটাও সেখানেই হয়েছে। এই একটা মিল। আবার মৃত্যুর সাথে তাদের ৩০-এর একটা সংযোগ আছে। একটা ১৯৮১ সালের ৩০ জুলাই ৩০ মে, মে, আরেকটি হচ্ছে ৩০ ২৫ সালের এসে ৩০ ডিসেম্বর। ডিসেম্বর। আবার দেখেন, কিছুটা বাস্তবতার এক সন্ধিক্ষণ, কিছুটা সম্ভবত প্রকৃতির বিষয় হয়ে থাকতে পারে। আপনি ধরুন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এখনো, বেগম জিয়া মৃত্যু হলো, প্রেসিডেন্ট জিয়ার মাজারটা ওখানে থাকতো কিনা এতদিন পর্যন্ত? সে প্রশ্নটা আমার কাছে আছে, সে প্রশ্নটা আমরা সেই পরে যাই। সেই মাজারটা পর্যন্ত তুলে দেওয়ার নানা আয়োজন হয়েছে, হুমকি হয়েছে, ধমকি হয়েছে, এই বিষয়টাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রকৃতির কি বিধান দেখেন, বেগম খালেদা জিয়ার কবরটা ঠিক স্বামীর পাশেই হলো। তো প্রকৃতির কিছু বিধান আছে, আমরা যারা ধর্মচর্চা করি তারা বলি এগুলো ঐশ্বরিক। আবার যেটা দৃশ্যমান, আমরা যেটা দেখি, বেগম খালেদা জিয়াকে যদি এখন বিএনপি চেয়ারপারসন বলা হয়, এটা কিন্তু পরিপূর্ণ হবে না। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বললে সেটাও পরিপূর্ণতা পায় না, কারণ ৪ বারের প্রধানমন্ত্রীও বাংলাদেশে আছেন। অতএব বার দিয়ে তাকে তুলনা করা যায় না। আবার তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেটা দিয়েও তাকে নির্ণয় করা যায় না, কারণ তিনি দলের ঊর্ধ্বে, দলের অনেক ঊর্ধ্বে চলে গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী, এটারও অনেক ঊর্ধ্বে চলে গেছেন। ঐক্যের প্রতীক বলতে যেটা বোঝায়, ওই মাত্রায় তিনি পৌঁছে গেছেন। এক সময় আপনি বোধহয় পড়েছেন, আমাদের সময়টা বেশি পড়া হতো, এটা পাঠ্য বইয়ের পাশাপাশি হয়তো কেউ প্রকাশ্যে পড়তাম, কেউ চুপিসারে পড়তাম। ডেল কার্নেগির বই, যে কীভাবে ধৈর্য ধরা যায়, কিভাবে সফল হওয়া যায়, ওই বইটা পড়তাম আমরা অনেকেই। আসলে দেখা গেল যে আমার ওই বইটা পড়ার ধৈর্যও নাই। কিন্তু ধৈর্য শিখতে গেলে প্র্যাকটিক্যালি একজন বেগম খালেদা জিয়া কিন্তু একটা পরিপূর্ণ অভিধান, যে ধৈর্য কিভাবে ধরতে হয় সেটা কিন্তু পদে পদে নানা ঘটনায় শুধু তার দলকেই শিখিয়ে যাননি, গোটা জাতির জন্য এটা একটা মেসেজ যে কীভাবে ধৈর্য ধরতে হয়। আচ্ছা, শুধু ধৈর্য ধরেছেন তা কিন্তু নয়, আক্রমণও করেননি, কাঁদেননি, ব্যথায় কাতরাননি। তার যখন রাজনীতিতে অভিষেক, দেখেন ঘটনাগুলো কি চমৎকার, একটার সাথে আরেকটার। যেই কারণে আমি ঐশ্বরিক শব্দটা ব্যবহার করছি, প্রকৃতির শব্দটা ব্যবহার করছি, এই কারণে ওনার যখন রাজনীতিতে অভিষেক, চট করে এসে দলের প্রধান হননি, কিন্তু দলের সদস্য, ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এরপরে চেয়ারপারসন, ধাপগুলো দেখেন। এরপরে তখন ওনাকে রাজনীতিতে আনা হয়েছিল বিএনপিকে রক্ষা করার জন্য, দেশ রক্ষার জন্য নয়। কিন্তু ভাগ্য দেখেন তাকে কোথায় নিয়ে এসেছে, গোটা দেশ রক্ষার দায়িত্ব তাকে নিতে হয়েছে। আবার আমরা সচরাচর মনে করি যে ধরনের গুরুত্বপূর্ণ হতে গেলে হয় পাওয়ারে যেতে হয়, অথবা অপোজিশনে থাকতে হয়। পজিশন বা অপোজিশন একটা বোধে লাগে, কিন্তু গত কয়েক বছর তো বেগম খালেদা জিয়া কোনো পজিশনেও ছিলেন না। পজিশনে না থেকেও যে প্রতীক হওয়া, সাহসের সিম্বল হওয়া, সেটা কিন্তু গোটা জাতিকে নয়, গোটা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন। তার উপর যে যন্ত্রণা আরোপ করা হয়েছে, যন্ত্রণা আপনি আপনি আসেনি, আরোপিত যন্ত্রণা, অপমান, অপদস্থ করা, নোংরা ভাষায় কথা বলা, একটিরও কিন্তু তিনি জবাব দেননি। খেয়াল করবার মতো বিষয়। আচ্ছা, তিনি যখন মুক্ত হলেন ৫ আগস্টের পর, তখন তো স্বাভাবিকভাবেই অনেকের একটা ধারণা বা অপেক্ষা ছিল যে তিনি একটু কাঁদবেন, তার উপর কত যন্ত্রণা হয়েছে সেটা একটু বলবেন। একটি কথাও কিন্তু বলেননি। বরং ৫ আগস্টের ঘটনার পর গোটা জাতির অপেক্ষা ছিল যে বেগম জিয়া কি বলেন। আপনি সার্কেলটা দেখেন ঘটনার। উনি দেখা গেল যে ৩-৪ বাক্যের একটা বক্তৃতা দিলেন। বক্তৃতার মধ্যে প্রথমত ছিল ধৈর্য ধরা, দ্বিতীয় বাণী ছিল প্রতিহিংসা পরায়ণ না হওয়া। আপনি ভাবতে পারেন তার ওই জায়গা থেকে
এইভাবে আহ্বান জানানো। সচরাচর আমরা ধারণা করতাম যে তিনি আজকে একটু কাঁদবেন, এরপরে তার উপর কি কি নির্যাতন হয়েছে এগুলো একটু জাতিকে স্মরণ করিয়ে দিবেন। তিনি সেটার ধারে কাছেও গেলেন না। এমনকি আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা এই শব্দ দুটো উচ্চারণ করেননি। এখান থেকে কিন্তু শিখবার অনেক কিছু আছে। গোটা জাতির জন্য শিক্ষার যেমন বিষয় আছে, বিশেষ করে শিক্ষার বিষয় আছে বিএনপির জন্য, যেহেতু সেটা তার দল। তো এখানে একটা লক্ষণ ভালো এই জায়গায়। তারেক রহমান সাহেব যখন ১৭ বছরেরও বেশি সময় পর বাংলাদেশে আসলেন, আমরা তার মধ্যেও দেখলাম যে তিনিও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। তার উপর কী নিপীড়ন চলেছে একটি বারও কিন্তু মুখে আনছেন না। তাতে আমরা একটু আশাবাদী হতে পারি যে বিএনপির মধ্যে একটু এটার ছাপ পড়েছে বেগম জিয়ার ধৈর্য, সৌর্য এবং সংযমের। সংযমও সম্ভবত আল্লাহ সবাইকে দেন না, অথবা সবাই সেই চর্চা করেনও না, যেটা বেগম জিয়ার শুরু থেকে ছিল। যেই মুহূর্তে ওনাকে রাজনীতিতে নিয়ে আসা হলো, বিএনপি তখন কিন্তু যায় যায় দশা। বিএনপির নেতারা সকালে একজন এরশাদের মন্ত্রী হন, দুপুরে আরেকজন হন, সন্ধ্যায় আরেকজন হন, হতে হতে এমন অবস্থা যে কে যে আজকে মন্ত্রী হয়ে যায় এটা দেখা যায় তাৎক্ষণিক জানা যায়। ওই রকম সময় বেগম জিয়া আসলেন। তিনি দেখা গেল যে একটা সময়ে অল্প সময়ের মধ্যে যেমন হাইপ উঠল তার, হাইটেও তিনি চলে গেলেন, আবার ধাক্কা খেলেন, একদম একা হয়ে গেলেন। শেখ হাসিনার একটা ঘোষণা ছিল ৮৬-তে যে এরশাদের অধীনে যেই নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। শেখ হাসিনা ঘোষণাটা দিলেন বিকাল নাগাদ, সন্ধ্যার পর পর তিনি নির্বাচনে চলে গেলেন। সাথে সাথে আবার জামাতও কিন্তু চলে গেল। অনেকে ভুলে গেছে এই ঘটনাগুলো। তারা একসাথে চলে গেলেন এরশাদের অধীনে নির্বাচনে। সেই ক্ষেত্রে বেগম জিয়া কিন্তু একেবারেই একা। তখন রসিকতা করে অনেকে বলতো যে বেগম জিয়া যেন কবে আবার এরশাদের পার্টিতে চলে যায়, উনি ছাড়া তো আর কেউ নেই। তো প্র্যাকটিক্যালি দেখা গেল বেগম জিয়া ওই সময়ের যে ছাত্রদল নেতা কর্মীদেরকে নিয়েই কিন্তু সারা দেশ তিনি চষে বেড়ালেন। অল্প সময়ের মধ্যে এরশাদের ওই সংসদ কিন্তু ভেঙে দিতে হলো। এগুলো আজ মনে করিয়ে দিচ্ছি এই কারণে যে আমরা ভুলে যাই অনেক সময়। জি। বলা হয় যে, একটু শেষ করে ফেলি জি, প্রসঙ্গটা, জি, বলা হয় যে আওয়ামী লীগও সংসদ থেকে পদত্যাগ করেছে, করেনি। সেটা আজকে বলছি এই কারণে, সংসদ থেকে পদত্যাগ করেছিল জামাতে ইসলামী। আওয়ামী লীগ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিল, তার আগে এরশাদ নিজে সংসদটা ভেঙে দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু একটা বয়ান প্রচার করে যে তারা ওই সংসদ থেকে বেরিয়ে আসেনি, বের করে দেয়া হয়েছে, অর্থাৎ যাওয়ারে আর সুযোগ রাখা হয়নি। তো ওই রকম অবস্থায় বেগম জিয়া একা কিন্তু শুধু দলই টানেননি, গোটা বিরোধী দল তখন টেনেছিলেন। তো তার এইভাবে জাতির জরুরি প্রয়োজনে ভেবে বেড়ে ওঠা। দলনেত্রী হওয়ার বদলে দেশনেত্রী হয়ে যাওয়া, আপসহীন নেত্রী হয়ে যাওয়া, এগুলো কিন্তু একটা সিরিয়াল আছে। জি, প্রত্যেকটা তিনি পার করেই কিন্তু শেষ পর্যন্ত এমনই অমরত্ব পেয়েছেন। আজকে ওনার জানা যায় শুধু আমাদের মিফতা ভাইরা ছিলেন তা কিন্তু নয়, শুধু বিএনপি ছিল বা ছাত্রদল যুবদল ছিল তা নয়, সব দল মতের বাইরেও জানা যায় কিন্তু শরিক হয়েছে। অর্থাৎ তার প্রতি যে ভক্তি শ্রদ্ধা, এখানে তো আপনার দৃশ্যপটে ভাষার কথা, যেখানে তার কবরটা হয়েছে ঠিক তার আধা মাইলের পাশেই কিন্তু গণভবন। বছর খানেকের উপরের সময় ওখানে কি দৃশ্য হয়েছিল। তো এখান থেকে কিন্তু শিখবার অনেক কিছু আছে, অন্তত মেসেজ নেয়ার অনেক কিছু আছে যে কি করলে কি কি হয়, পাওয়া যায়। কিভাবে নন্দিত হওয়া যায়, কিভাবে ধিক্কৃত হওয়া যায়, কি করলে ধিক্কৃত হতে হয়, কি করলে পরিণতিতে এক কাপড়ে পালাতে হয়, আর কি করলে জানা যায়ও এত মানুষ হয় গুণে কুলানো যায় না। দুটা তথ্যই কিন্তু সমান্তরালে আমাদের সামনে দৃশ্যমান। জি, ধন্যবাদ অসংখ্য মুস্তাফা কামাল আপনাকে। মিফতা সিদ্দিকী, যদি মুস্তাফা কামাল ভাইয়ের সেই বক্তব্য ধরেই যদি আমি বলি, বেগম খালেদা জিয়া দল মতের ঊর্ধ্বে উঠে আজকে যে সম্মান পেলেন, তার অন্তিম যাত্রায় যে সম্মান পেলেন, এই দল মতের ঊর্ধ্বে উঠার ক্ষেত্রে বিএনপি এখন যারা আছেন, বিএনপি যারা করেন, তারা কি শিক্ষা নেবেন আজকের এই দল মতের ঊর্ধ্বে ওঠা যে বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়া থেকে কি শিখলো, কি শিখবে সামনে? ধন্যবাদ আপনাকে। মোস্তফা কামাল ভাই চমৎকারভাবে বলছিলেন এতক্ষণ। আমি শুনতেছিলাম বিমুগ্ধ হয়ে। আসলেই আজকে গোটা জাতি শোকে মুহ্যমান। আমরা তো বটেই। আমরা রাজনীতি বেগম খালেদা জিয়াকে সামনে রেখেই আমাদের রাজনীতি শুরু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং আমাদের সামনে আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করি, জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি, সেই ৮০-র দশকে
এরশাদের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি, সেই সময়ের কথাটা শেষের দিকে তুলে ধরেছেন মোস্তফা কামাল ভাই চমৎকারভাবে। আন্দোলনটাকে কিভাবে নিয়ে যেতে হয় একটি মোমেন্টামে, সম্পূর্ণ একক কারিশমায় একজন গৃহবধূ থেকে উঠে এসে যিনি রাজনীতির মাঠে নেতৃত্ব দিলেন, তখনও তিনি কিন্তু এমপি হন নাই, তখনও তিনি বাংলাদেশের কোনো সংসদে যান নাই, তিনি আবার একেবারে গ্রামীণ গৃহবধূও ছিলেন না, তিনি সেনা প্রধানের স্ত্রীও সেনাপ্রধানের ছিলেন। কিন্তু সেই অবস্থান থেকে, হ্যাঁ রাজনীতি তো তিনি সেই ৭১-এর যদি বলেন আপনি স্বাধীনতার সেই সময়ে তাকে মুক্তিযোদ্ধা বলা হয়, কেন বলা হয়? অনেকেই এটা নিয়ে অনেক কথা বলেছেন। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণা করলেন সেই স্বাধীনতার ডাক দেওয়ার পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ঠিক তখন পালিয়ে পালিয়ে থাকতে হলো, বিভিন্নভাবে গা ঢাকা দিয়ে থাকতে হলো। সে অনেক লম্বা কাহিনী আমরা। এবং তখন তার ২টি সন্তান যারা নাবালক, তখন তাদেরকে নিয়ে তিনি কি সংগ্রামটাই করেছেন। তখন তো মুক্তিযোদ্ধা, তিনি তো সেই ক্ষেত্রে তিনি মুক্তিযোদ্ধা। তো এখান থেকেই শুরু ওনার। পরবর্তী পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন ৭৫-এর পর, পরিবর্তনের পর একটা পর্যায়ে রাষ্ট্রের দায়িত্ব নিলেন, রাষ্ট্রটাকে একটা নিজস্ব কারিশমায় তুলে আনলেন অনন্য এক উচ্চতায়। সেখানে তো অবশ্যই একজন গৃহবধূ হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে রাজনীতি তো তিনি সেখানেই শিখেছেন, সেখানে দেখেছেন। সেই রাজনীতি থেকে, সেই উপলব্ধি থেকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থাকার এই যে জিনিসটা সবার ক্ষেত্রে তো তা হয়ে ওঠে না। তিনি যে এখন দায়িত্ব নিলেন দলের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরবর্তীতে চেয়ারপারসন হিসেবে ৮৪-তে চেয়ারপারসন হলেন তিনি দলের। এবং এর পরবর্তী পর্যায়ে এই যে বললেন সকালে বিকালে এরশাদের মন্ত্রিসভার পরিবর্তন হচ্ছে, কে কখন যাচ্ছে, এই অবস্থায় সম্পূর্ণ একক কারিশমায় তিনি দল কেটেন। ৮৬-তে এমন একটা অবস্থান চলে আসলো, এই যে আপসহীনতা বলা হয়, সবার ক্ষেত্রে তা হয়ে ওঠে না, এটা অর্জন করতে হয়। সেটা তখন যে সাহসী ভূমিকা নিলেন, আপনাদের জানা থাকার কথা, সেই রাস্তায় বেড়দক পিটুনি, নির্মম অত্যাচার তাকে করা হলো, সেই জিনিসগুলো তো এখন দৃশ্যপটের আড়ালে চলে গিয়েছে। গ্রাম থেকে গ্রামে ছুটে গিয়েছেন তিনি, সংগঠনকে গুছিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। ৮৬-র পরবর্তী পর্যায়ে একা দাঁড়িয়ে গিয়েছেন একজন গৃহবধূ থেকে। শুধুমাত্র বিএনপি তখন এত শক্তিশালী সংগঠন ছিল না। ছাত্রদলকে আপনারা জানেন, ছাত্রদলের মধ্যে সেই যখন তরুণ থাকে তখন একটা হিম্মত থাকে, সেই ছাত্রদলের সাহসী যে ছাত্রদলের সৈনিকদেরকে নিয়ে তিনি নিজের একক প্রচেষ্টায় দলটাকে টেনে নিয়ে এসেছেন এবং সবাইকে আশ্চর্য করে। তখন ৯০-এর পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ একটা ক্যাবিনেট গঠন করে বসেছিল যে একটা নির্বাচন হবে, নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু ব্যক্তি কারিশমা কাকে বলে? বেগম খালেদা জিয়ার ব্যক্তি কারিশমায় সেদিন বিএনপি একটি ভঙ্গুর অবস্থা থেকে এসে বিএনপি ক্ষমতা গ্রহণ করলো, দেশ পরিচালনার দায়িত্ব নিল। এবং দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আপনি তখনকার যে সকল মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীগুলোর দিকে আপনি তাকান, যদি দেখবেন সবাই যার যার অবস্থানে, তখন সব মন্ত্রী আজকের মতো না, পরবর্তী পর্যায়ের মন্ত্রীদের মতো না, সবাই এক একটা অবস্থানে দুটি ছড়িয়েছেন। তার ক্যাবিনেটের যারাই ছিলেন প্রত্যেকে দুটি ছড়িয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই যে বললেন, এই যে জার্নিটা, যে একজন গৃহবধূ থেকে উঠে এসে নেতৃত্ব দিয়ে দেশনেত্রী হয়ে ওঠা, দলের নেতৃত্বকে ছাপিয়ে উঠে দেশনেত্রী হয়ে ওঠা, আজকে তার অন্তিম প্রয়াণে দেশের অভিভাবক হিসাবেই তাকে গোটা জাতি তাকে আজকে বিদায় দিল, শ্রদ্ধা দিয়েছেন, শ্রদ্ধা জানালো। এটা কিন্তু একদিনে, আমার প্রশ্ন ছিল মিফতাহ, যে এই যে দল মতের এই জিনিসটাই আসতেছে, তারাও কিভাবে উঠতে পারে? রাজনীতি শিক্ষার বিষয়।
রাজনীতি শুধুমাত্র যে আপনি পাঠ্যপুস্তক পড়লেন আর বই পড়লেন সেখানে না, প্র্যাকটিক্যালি শিক্ষার বিষয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে গিয়েছেন, আজ থেকে না, সকল সময় কাজ কিভাবে করতে হয়, দেশের জন্য কিভাবে কাজ করতে হয়, এবং সরকারে গেলে বিরোধী দলে থাকলে কিভাবে গঠনমূলক আন্দোলন করতে হয়। বিএনপির আন্দোলন কখনো ডিস্ট্রাকটিভ ছিল না। আপনি সেই আগের আন্দোলন দেখেন, আন্দোলন করেছে বিএনপি। অনেকেই বলেন বিরোধী দল হিসেবে বিএনপি কিন্তু কার্যকর না। মানুষের মগজে ঢুকে গিয়েছিল বিরোধী দল মানেই আগুন, আগুন জ্বালানো, বিরোধী দল মানেই হরতাল ডেকে আওয়ামী লীগের মতো বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করা। না, বিরোধী দলে গঠনমূলক অবস্থান নিয়েছে বিএনপি সেই সময়ে, এবং বিগত 17-18 বছরেও বিএনপি কিন্তু বিরোধী দলের থেকেও মনে হতো বিএনপি বোধহয় সরকারি দল, আর তখনকার সরকারি দলটাকে মনে হতো বিরোধী দল। যে ধরনের তাদের যুদ্ধংদেহী মনোভাব ছিল, সরকারে থাকলে তো একটু নমনীয় থাকতে হয়, সেটা ছিল না। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে গোটা জাতিকে একতাবদ্ধ করার যে মন্ত্র আমাদেরকে শিখিয়েছেন, এবং 5ই আগস্ট পরবর্তী পর্যায়েও, যেটা একটু আগে মোস্তফা কামাল বলেছিলেন, তার 2-3 লাইনের যে বক্তব্য, সেই বক্তব্যতে কোনো প্রতিহিংসা নেই। রয়েছে জাতি গঠনের কথা, রয়েছে জাতিকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কথা। তখনকার সময় চিন্তা করেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার নেই, কি বিভৎস অবস্থা হতে পারত। উন্নত বিশ্বেও যদি এই ধরনের সরকার 3 দিন সরকার না থাকে, তাহলে গোটা দেশ মেচাকার হয়ে যেতে পারত। কিন্তু আমরা তখন তারই উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান, তার বক্তব্যে এবং তার কথায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমি নিজে, আমরা এই ট্রাকের উপর দাঁড়িয়ে নিজে মাইকিং করে আমার পুরো শহরে আমরা ঘুরেছি, প্রতিটি মন্দির থেকে প্রত্যেকটা স্থানে। শিক্ষা আমাদের, এই শিক্ষা অবশ্যই আমরা নিয়েছি। কান্ডারি হিসেবে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই বেগম খালেদা জিয়ার কি কি দেখছেন? তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার সন্তান, যার পিতা ছিলেন দেশের প্রেসিডেন্ট, যার মাতা ছিলেন দেশের প্রধানমন্ত্রী, এবং সেই রক্ত প্রবাহিত তার শরীরে। আপনারা দেখেছেন তারেক রহমান দেশে ফিরে প্রতিহিংসার কোনো কথা বলেছেন? অথবা 5ই আগস্টের আগেও তিনি রাজনীতিটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন, রাষ্ট্র সংস্কারের কথা তখন চিন্তা করেছেন, এবং এখনো তিনি এসেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তিনি বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। তিনি রাষ্ট্রের কথা চিন্তা করেছেন। তো এই যে মানুষ, এই যে চিন্তাধারা, এটা প্রতিফলিত জিনগতভাবে রক্তে প্রবাহিত। আমরা আশা করতেই পারি বিগত দিনে এই তারেক রহমান সাহেব গোটা জাতিকে ঐক্যবদ্ধ থেকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে সম্পূর্ণ প্রতিহিংসামূলক মামলা দিয়ে জেলে প্রেরণ করা হলো, তখন দলের পূর্ণ দায়িত্ব নিয়ে তারেক রহমান সাহেব দলকে এবং দলের বাইরে ফ্যাসিজম বিরোধী সকল শক্তিকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আশা করি আমরা ভবিষ্যতে তিনি সেই নেতৃত্ব। ধন্যবাদ আপনাকে।